আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা হবে আগের রুটিনেই। আজ ও কালকের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ। দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু। টিকা নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। এ পর্যন্ত দেয়া হলো ২৬,৭৩,০০০ জনকে। মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে কাল। চূড়ান্ত হবে ২৬ মার্চ। রাজাকারদের তালিকা ডিসেম্বরে। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সাথে জরুরি বৈঠকে স্থগিত পরীক্ষা নির্ধারিত সময়েই নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা দুটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা মঙ্গলবার স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরীক্ষা নেওয়ার দাবিতে বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর ব্যস্ত এলাকা নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি সামলাতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ঢাকা কলেজ ও ইডেন কলেজের অধ্যক্ষরা জানান সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডেকেছেন তাদের, তবে পরীক্ষার দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি অনলাইন বৈঠকে বসেন ৭ কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল ৪টার দিকে সিদ্ধান্ত হয় পরীক্ষা নেয়ার, তবে বন্ধ থাকবে আবাসিক হল। পরীক্ষার্থীরা হোস্টেলে না ওঠার শর্তে তারা হোস্টেলে থাকবেন না কোথাও, সেইভাবেই তারা পরীক্ষা দিচ্ছিলেন। আর সেই শর্তেই তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজে আমি আশা করি যে এই ৭ কলেজের পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের কোনো সংশয় থাকবে না, তাদের পরীক্ষাগুলো চলবে। টানা ৭ ঘন্টা আন্দোলনের পর বিকেল ৪টার দিকে দাবি মেনে নেওয়ার সুখবর পান শিক্ষার্থীরা। তুলে দিন অবরোধ, শুরু হয় যান চলাচল। আমরা খুশি আজকে আমাদের যে পরীক্ষাটা চলমান পরীক্ষাটা সেই পরীক্ষাটা নিচ্ছে এবং আমাদের দাবিটা যে আমরা সফল করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। আমি ঢাকায় থাকি না, তারপরও সরকার আমাদের এই আন্দোলনটা মেনে নিচ্ছে, এই জন্য আমরা অনেক খুশি, খুবই আনন্দিত। আমরা চাই এরকম পরবর্তী সব সিদ্ধান্তগুলো সুন্দর হোক, যাতে যেটা ভবিষ্যতে ছাত্রদের পক্ষে যায়। আমরা সরকারকে অনেক অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে দাবিটা ছিল সেটা তারা মেনে নিয়েছে। আমাদের সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত সন্ধ্যা লাগেনি, যে দাবিটা মেনে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন অনুযায়ী ২৪ ফেব্রুয়ারির পরীক্ষাটি ৭ মার্চ এবং ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ১৩ মার্চ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিকেল পর্যন্ত নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় অবরোধের প্রভাব পড়ে পুরো শহরে। বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হলেও তা যানজট নিরসনে তেমন কাজে আসেনি। বুধবার সকালে অফিস শুরুর সময়ই রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। বিকেলে তাদের দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত এই কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। যান চলাচল বন্ধ হয়ে যায় নিউ মার্কেট সহ আশপাশের এলাকায়। সময় বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে রাজধানীর বেশিরভাগ সড়কে। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন কাজে ঘরের বাইরে যাওয়া লোকজন। হেঁটে এই পর্যন্ত আসছি, প্লাস আমাকে সবাই বলতেছে যে আপনারা শাহবাগে ওই পাশে গেলে বাস পাবেন। আমি এই পর্যন্ত আসছি কিন্তু কোনো বাস টাস আমি দেখতে পাচ্ছি না। মিরপুর টোলার বাদ থেকে হেঁটে আসতেছে, একবার ১ নম্বর থেকে মিরপুর ১ নম্বর থেকে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। গাবতলী থেকে কল্যাণপুর আসতে আধা ঘন্টা লাগছে, আর এখান থেকে এখানে 2 ঘন্টা। হঠাৎ এই দীর্ঘ যানজটে নারী, শিশু ও ঢাকায় চিকিৎসা নিতে আসা মানুষদের ভোগান্তি ছিল সীমাহীন। পথে আটকে পড়া চালক যাত্রী সবার মধ্যেই ছিল চরম বিরক্তি। যানজটের কারণে আমাদের ভোগান্তি হয়েছে, একটু আমরা ওই সাইড থেকে লাস্টে হাঁটতে হাঁটতে এখন হাসপাতালের দিকে রওনা হলাম। সকালে বের হচ্ছে, এখন পর্যন্ত ঠিকমতো জায়গায় যাইতে পারতেছি না, তো এটা আমাদের জন্য খুব একটি
বিব্রতকর অবস্থা। গাবতলী থেকে জায়গায় 10-15 মিনিট লাগে, এখানে তো প্রায় 2 ঘন্টা লেগে গেছে। মিরপুর রোড, সায়েন্স ক্লাব সহ বিভিন্ন সড়কের যানবাহন বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হলেও কমেনি ভোগান্তি। পরে বিকেলে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর কমতে থাকে যানজট। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হল ছেড়ে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর কয়েকটি হল সিলগালা এবং কয়েকটিতে তালা লাগিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাতে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে ভিসির বাসভবনের দিকে যেতে চাইলে চৌরঙ্গি পয়েন্টে তাদের সঙ্গে কথা বলেন প্রক্টর ও হল প্রভোস্টরা। সেখান থেকে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হলে পরে তারা ক্যাম্পাস সংলগ্ন সহপাঠীদের বাসাসহ আত্মীয় স্বজনের বাসায় চলে যান। কর্তৃপক্ষের সিদ্ধান্তে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক ধাপে হলগুলোতে সিলগালা ও তালা লাগিয়ে দেওয়া হয়। আমাদের পূর্ণ আস্থা ছিল শিক্ষার্থীদের উপরে যে আমরা যদি তাদের বোঝাতে পারি তাহলে তারা বুঝবে এবং হল ছাড়বে। ক্রমান্বয়ে শিক্ষার্থীরা হল ছেড়েছে। গতকাল রাতেই আমরা সবগুলো হল ফাঁকা করতে পেরেছি এবং তালা লাগিয়েছি। শিক্ষার্থীদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ যে তারা সরকারের আহ্বানে এবং দিক নির্দেশনা সাড়া দিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন মালিক শ্রমিকেরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী ও পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা। সে সময় হামলাকারীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তার দাবি জানানো হয়। অপরদিকে পরিবহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে নিশ্চয়তা ও গ্রেপ্তার হওয়া 2 শ্রমিকের মুক্তির দাবি জানান পরিবহন মালিক শ্রমিকরা। পরে উভয় পক্ষের সমঝোতায় পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়। গেল 16 ফেব্রুয়ারি রাতে বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় করা মামলায় 2 শ্রমিক গ্রেপ্তার হলে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক শ্রমিকরা। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি যেটুকু ওনাদের কাছ থেকে পেয়েছি, ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন সে আমাদের শিক্ষার্থীরাও এবং আমাদের বাস মালিক সমিতি এবং শ্রমিক সমিতি সহ সকলে তার এবং আমাদের পুলিশ প্রশাসন যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা বলে আশ্বস্ত করে সর্বপক্ষ থেকে যে আলোচনার প্রেক্ষিতে যে কথা হয়েছে তাতে আমি আশ্বস্ত এবং আমি মনে করি যে আর এই অবস্থানটা থাকবে না এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,379 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 16,152 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 428 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.65%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,44,544 জনে। সুস্থ হয়েছেন আরও 911 জন। এ নিয়ে মোট সুস্থ 4,93,798 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সকালে করোনার টিকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও আওয়ামী লীগের ফেসবুক পেজেও শেখ রেহানার টিকা নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। এরই মধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনার টিকা দেওয়ার মধ্য দিয়ে গেল 27 জানুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর 7 ফেব্রুয়ারি শুরু হয় দেশ জুড়ে টিকাদান। করোনা টিকার অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হলেন শিক্ষকরা। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 10 লাখ ব্যক্তিকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। আজ থেকেই সুরক্ষা ওয়েবসাইটে শুরু হয়েছে শিক্ষকদের নিবন্ধন। এদিকে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন 26,73,038 জন। নিবন্ধন ছাড়িয়েছে 39 লাখ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা, কিন্তু সরকার ঈদের আগে বিশ্ববিদ্যালয় না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ সব শিক্ষকদের টিকা নিশ্চিত করতে চায় সরকার। দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন 26,73,000 মানুষ। 40-এর বেশি বয়স ও 20 ক্যাটাগরির অগ্রাধিকার তালিকায় এসব টিকা দেওয়া হয়েছে। এবার অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হলেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এমনকি কিন্ডারগার্টেনের শিক্ষকরাও পাবেন টিকা। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যখন খুলে দেওয়া হবে তখন পাঠদান করবার জন্য কিন্তু শিক্ষকদেরকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হবে। তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই মূলত এই তালিকাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা। এর পাশাপাশি কিন্তু তাদের পারিবারিক সুরক্ষার বিষয়টিও কিন্তু এখানে এসে যাবে। তার কারণ হলো যে তারা সুরক্ষিত থাকলে পরিবার সুরক্ষিত থাকবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তালিকা জমা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানও দিচ্ছে তালিকা। যেসব শিক্ষকদের বয়স 40-এর কম তাদেরকে তালিকা দিতে হবে শিক্ষা অফিসের মাধ্যমে। যাদের 40-এর নিচে বয়স তাদের জন্য এই চ্যালেঞ্জটা। কাজে শিক্ষা অফিসের মাধ্যমে এন্ডোর্স হয়ে এমআইএসে আসলে এমআইএস এই এনআইডিগুলো নাম এবং এনআইডিগুলো তালিকাভুক্ত করে আইসিটিতে দিলে এগুলো রেজিস্ট্রেশন তারা তখন নিজ নিজ জায়গা থেকে ব্যক্তিগতভাবে আবার প্রত্যেককেই রেজিস্ট্রেশন করতে হবে। টিকা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। এছাড়া কূটনীতিক, বিদেশি নাগরিক ও বিমানের কেবিন ক্রুরাও অল্প সময়ের মধ্যেই টিকার আওতায় আসবেন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে চাকরিরত বিভিন্ন প্রতিষ্ঠানের বিদেশিরা চাইলে এখানে করোনা টিকা নিতে পারবেন, তবে সেজন্য তাদের অবশ্যই নিজ দেশের মিশনে তালিকাভুক্ত হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আগে কূটনীতিকদের টিকা দেওয়া হবে, পরে অন্যদের। দেশ জুড়ে চলছে করোনা টিকাদান কর্মসূচি। এরই মধ্যে প্রায় 24 লাখ মানুষ অক্সফোর্ডে টিকা নিয়েছেন। বাংলাদেশে থাকা বিদেশিদেরও টিকার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ঢাকায় বিভিন্ন দূতাবাস ও মিশনের 1200 কূটনীতিক ও কর্মকর্তাদের মধ্যে প্রায় 100 জনকে বিনামূল্যে দেওয়া হয়েছে টিকার প্রথম ডোজ। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, অনেকেই টিকা নিতে চাচ্ছেন। বাংলাদেশ সরকারের সাথে এ নিয়ে আলোচনা চলছে। কূটনীতিকদের টিকা দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এদেশে আমাদের বেশ কিছু নাগরিক আছেন, তাদের কোন প্রক্রিয়ায় টিকা দেওয়া হবে তা নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। আশা করি এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত হবে, পরে আমরা আমাদের নাগরিকদের বিষয়টি জানিয়ে দিতে পারব। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে কূটনীতিক ও বিদেশি নাগরিকদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে 2 দিন তারা এখানে এই সুযোগ পাবেন। আমাদের মিনিস্ট্রি প্রত্যেকগুলো মিশনকে জানিয়ে দিয়েছে যে অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে, তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে চলে আসবে এবং এরা সবসময় প্রস্তুত দেওয়ার জন্য। এদের সমস্ত ডিপ্লোমেট যারা আছেন তাদের আমরা উই আর ওয়ার্কিং অন ইট, এবং বাকি যারা ডিপ্লোমেট না বা বিদেশি তাদেরও আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি সেটা উই হ্যাভ মেড সাম ডিসিশনস এন্ড উই আর হেল্পিং দেম। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দূতাবাসের তালিকাভুক্ত হতে হবে। ফরেন অ্যাফেয়ার্স লিস্টটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে তখন একটা চিঠি দিয়ে জানায় যে ওনারা আসবে। তবে এটা আমিও শুনেছি যে সপ্তাহে 2 দিন হয়তো ফরেনারদেরকে এখানে পাঠানো হবে। এভাবে ওনারা প্ল্যান করেছে যে সপ্তাহে 2 দিন দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যতগুলো ফরেনার টিকা নিতে চায় সবাইকে ওনারা টিকার আওতায় আনবে। এনপিআর এর তথ্য অনুযায়ী এদেশে করদাতা বিদেশি রয়েছে প্রায় 92,000। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে বিদেশি নাগরিক রয়েছে 2.5 লাখ। মাহফুজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়িয়েও বিএনপি নেতারা সফল হননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। টিকা ওরা আনতে পারবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন জানুয়ারির মধ্যে টিকা চলে আসলো। তখন বলল কি যে এই টিকা কেউ নিবেন না, এই টিকা নিলে ক্ষতি হতে পারে, এই টিকার উপর কারো আস্থা নাই। যখন জনগণ কাতারে কাতারে হাজারে হাজারে লাখে লাখে টিকা নেওয়া শুরু করলো, তখন বিএনপির নেতা জাফরুল্লাহ সাহেব উনি গিয়ে টিকা নিলেন। টিকা নিয়ে বললেন যে ফিলিং বেটার, আমার খুব আরাম লাগছে। শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির টিকা সরবরাহ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘানায় পৌঁছেছে টিকার প্রথম চালান। ভারত থেকে দেশটির রাজধানী আক্রায় পৌঁছায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকার 6 লাখ ডোজ। ঘানায় কোভিড-19 টিকা পৌঁছানো মহামারী অবসানের শুরু বলে WHO এবং
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে 200 কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স। বিশ্বের সব দেশের মধ্যে করোনা ভাইরাসের টিকা সমবন্টন নিশ্চিত করতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কোভ্যাক্স কর্মসূচি। পিকে হালদারের বিরুদ্ধে আরও 10টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। এরই মধ্যে 10টি অর্থ কেলেঙ্কারির অনুসন্ধান শেষ করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মার্চের প্রথম সপ্তাহে হতে পারে মামলা। 2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাতের 15,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। এ টাকা অসংখ্য অবৈধ লেনদেনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এরই মধ্যে চক্রের 33 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সম্প্রতি লেনদেন সংক্রান্ত আরও 10টি ঘটনার অনুসন্ধান শেষ করেছে দুদক। তথ্য পাওয়া গেছে 1000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে 10টি ঘটনায়। আরও 10টি অনুসন্ধান প্রতিবেদন আমাদের কাছে পৌঁছেছে, সেগুলো পর্যালোচনা হচ্ছে। তা আমি মনে করি যে দেশের অর্থনীতির স্বার্থে, দুর্নীতি দমনের স্বার্থে পিকে হালদার একটা বিরাট বিষয় এবং পিকে হালদারকে আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হব। দুদক বলছে, নতুন মামলায় পিকে হালদার সহ 35 থেকে 40 জনকে আসামি করা হতে পারে, যাতে লিপ্রো ইন্টারন্যাশনাল, কোলাজ ইন্টারন্যাশনাল, ফার্স্ট ফাইন্যান্স সহ 10টি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও জড়িয়ে যেতে পারেন। নেপথ্যে অনেক ব্যক্তি জড়িত আছে যারা এই লেনদেনের সাথে তাকে সহযোগিতা করেছে, কাজে তারাও আমাদের এই দুর্নীতি বিরোধী যে তৎপরতা এর থেকে রেহাই পাবে না। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গ্রেপ্তার হয়েছেন 7 জন। এদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 3 জন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্য, মালয়েশিয়া ও দুবাই থেকে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কিনছে একটি চক্র। এর দাম পরিশোধ হচ্ছে সেসব দেশের বাংলাদেশি এজেন্টদের কাছে। বাংলাদেশে বিটকয়েন বিক্রি হচ্ছে বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদদের কাছে। সম্প্রতি দেশে গ্রেপ্তার হয়েছেন একজন। গোয়েন্দারা বলছে, বিটকয়েনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হতে পারে। তদন্তে সে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। ডিজিটাল এই মুদ্রার অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। বিটকয়েন বিশ্বের অন্যান্য দেশে বৈধ হলেও বাংলাদেশে অবৈধ। তারপরও নিষিদ্ধ এই বিটকয়েন দেশে কেনাবেচার কাজ করছে একাধিক চক্র। এমনই এক চক্রের সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ। রাজধানীর 7 রাস্তায় বিটকয়েন কেনাবেচার সময় হাতে নাতে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান জুয়েল নামের এক ব্যক্তি। নোয়াখালীর বাসিন্দা জুয়েল মালয়েশিয়ায় গিয়েছিলেন শ্রমিক হিসেবে। সেখানে বিটকয়েন সম্পর্কে তার জানাশোনা। 2016 সালে দেশে ফিরে গড়ে তোলেন একটি চক্র। গোয়েন্দারা জানাচ্ছেন, জুয়েল যুক্তরাজ্য, মালয়েশিয়া ও দুবাই থেকে বিটকয়েন ক্রয় করেন। এজন্য নগদ টাকা পরিশোধ করেন ওই সব দেশের বাংলাদেশি এজেন্টদের কাছে। এরপর সেই বিটকয়েন বিক্রি করেন বাংলাদেশের বড় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী ও কিছু রাজনীতিবিদদের কাছে। তার এই চক্রে রয়েছে আরও অন্তত 4 জন। অ্যাকাউন্ট দেখে কিন্তু লেনদেনটা আসলে বোঝার কোনো নাই। হিস্ট্রি যেটা থাকে সেটা কত দিন পর্যন্ত হিস্ট্রিটা থাকে এটা আমরা আসলে ফরেন্সিক করলে বুঝতে পারবো। ফরেন্সিকের জন্য আমরা দিয়েছি। তবে প্রাথমিকভাবে সে আমাদেরকে সর্বশেষ যে লেনদেনটা করেছে সেটা হচ্ছে $21,000 একটা লেনদেন করেছে, সেটা আমাদেরকে স্বীকার করেছে। জুয়েল ব্লকচেইন, বিনেন্স, কয়েনবেইজ অ্যাপ ব্যবহার করে। এসব অ্যাপে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে বিটকয়েন কেনাবেচা করে সে। গোয়েন্দাদের ধারণা, বিদেশে অর্থ পাচার করার জন্যই বিটকয়েন ক্রয় করে থাকতে পারে। মানি লন্ডারিংয়ের জন্য বলি বা অবৈধ লেনদেনের জন্য কিন্তু এটা একটা অন্যতম সহজ মাধ্যম। তো সেই দিকগুলো আমরা বিবেচনায় আনবো এবং ভবিষ্যতে এর সাথে আর কারা কারা আছে এটা আমরা তদন্ত করে বের করতে পারবো। আন্তর্জাতিক বাজারে বিটকয়েনের বুধবারের দর $51,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 43 লাখ টাকা। এ কারণেই দেশে বিটকয়েনের বাজার তৈরির চেষ্টা চলছে বলে জানাচ্ছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়িতে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,
দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে বসেছিলেন রূপকারী ইউনিয়ন পরিষদ ১ নম্বর ওয়ার্ড সদস্য সমর বিজয় চাকমা। এ সময় অস্ত্রধারী ৩ সন্ত্রাসী সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সমর বিজয় চাকমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমর বিজয় JSS-MN লার্মা সমর্থিত উপজেলা কমিটির স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন। ধারণা করা হচ্ছে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ডেড বডি রিকভারি করেছে এবং তা ময়নাতদন্ত এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয় এই মামলা করা এবং আইনগত যে ব্যবস্থা গ্রহণ করা সেটা প্রক্রিয়াধীন আছে। তো আমরা এটা তদন্ত করব যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারাই ঘটিয়ে থাকুক তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা করব। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে যায়। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে আলোচনা করে প্রতিনিধি দলটি। এছাড়া অনুষ্ঠানগুলো নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠান স্থলের জন্য আলাদাভাবে ঢাকায় ও ঢাকার বাইরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেয়ার পরামর্শ দেন আইজিপি। একই সঙ্গে বিএনপি নেতাদের করোনা পরিস্থিতির প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধও জানান আইজিপি। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। স্বাধীনতা পূর্তি উদযাপনের মধ্য দিয়ে আমরা সঠিক ইতিহাসটা তুলে ধরতে চাই। এর জন্যই আমরা 1, 2, 3, 7 সব ডেগুলোই আমরা অবজার্ভ করব। সারা দেশব্যাপী যাতে কর্মসূচিগুলো আমরা করতে পারি সেই ব্যাপারে যাতে নির্বিঘ্নে করা যায় এই ব্যাপারে ওনার সহযোগিতা আমরা চেয়েছি। বঙ্গবন্ধুর পলাতক খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে আবারও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রে 3 দিনের সফরে বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি এ অনুরোধ জানান। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখায় নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান AK আব্দুল মোমেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র আবার বৈশ্বিক নেতৃত্বে ফিরবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন 2 পররাষ্ট্রমন্ত্রী। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল, ব্যর্থতা ভুলে 3 নম্বর পজিশনে সর্বোচ্চ দিতে চান শান্ত। করোনাকালে প্রথম টুর্নামেন্টে স্বস্তি ফিরেছে গলফারদের, শিরোপা জিতেই প্রত্যাবর্তন রাগিয়েছেন সিদ্দিকুর। তিন ওয়ানডে ও T20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে 7 দিন কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা। করোনাকালে অতিথি দল হিসেবে কোভিড প্রোটোকল সামলানোর চ্যালেঞ্জ তামিম রিয়াদদের সামনে। কোয়ারেন্টিন পর্বে 7 দিন হোটেলবন্দি হয়ে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর 5 দিনের প্র্যাকটিস সেশন। সেখানে দলের সাথে যোগ দেবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। কঠিন কন্ডিশনে শিশুদের দ্রুত মানিয়ে নেয়ার তাগিদ হেড কোচ রাসেল ডমিঙ্গোর। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে, আর হ্যামিল্টনে T20 সিরিজ শুরু হবে 28 মার্চ। কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার আগে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, তাতে ভুল শুধরে গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায় বলছেন নাজমুল হোসেন শান্ত। উইন্ডিজ সিরিজে 3 নম্বর পজিশনে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডে সেরাটা দিতে চান তিনি। যা ঘটে গেছে সেটাকে ফাইলবন্দি করে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেয়াই শান্তর লক্ষ্য। শান্তকে নিয়ে কোচিং স্টাফ বাজি ধরেছেন ভবিষ্যৎ ভাবনায় 3 নম্বর পজিশনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। কিন্তু প্রতিভাবান এই ব্যাটসম্যান ম্যানেজমেন্টের আস্থা রাখতে পেরেছেন কি? ক্যারিয়ারের শুরুতে 3 ম্যাচে ওপেন করলেও বাকি 5 ম্যাচে খেলেছেন 3 নম্বরে। করোনার আগে জিম্বাবুয়ের বিপক্ষে 3 খেলে রান পাননি। সবশেষ উইন্ডিজের বিপক্ষেও হতাশ করেন শান্ত। গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলতে গিয়ে চাপের কারণে সহজাত খেলা আসছে না।
3 নাম্বার পজিশন সবাই হয়তো বলছে অনেক ইম্পর্টেন্ট পজিশন বা সাকিব ভাইয়ের জায়গায় খেলতেছি, এরকম কোনো কিছু আসলে আমার মাথার মধ্যে কাজ করছে না। যেই জায়গাতে ব্যাটিং করব টিমের যেন ভালো হয় ওই চিন্তা করে ব্যাটিং করব, এবং আমি আশা করছি যে হয়তো এই সিরিজ ইনশাল্লাহ ভালো কিছু হবে। শান্তর উপর থেকে এখনই ফোকাস সরিয়ে নিচ্ছে না ম্যানেজমেন্ট। ছেটে ফেলার আগে যথেষ্ট সুযোগ দিতে চায় কোচিং স্টাফ। সাকিব না থাকায় নিউজিল্যান্ড সিরিজেও পাচ্ছেন লাইফলাইন। একটা দুটা ম্যাচ দেখে কখনো একটা প্লেয়ারকে বিবেচনা করা ডিফিকাল্ট, কারণ একটা দুটা ম্যাচ ক্রিকেট খেলায় এদিক ওদিক হইতেই পারে, বাট একটা প্লেয়ার যখন এনাফ অপরচুনিটি পাবে তখন কিন্তু বোঝা যায় যে আসলে সে করতে পারবে কি পারবে না, এবং পারফর্ম করার ওই যে সুযোগটা তখন ওর কাছে বেশি থাকে। নিউজিল্যান্ডে গিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও খাবে খেতে হয়। ক্যারিয়ারের কঠিন সময় সেখানে গেছেন শান্ত। প্রমাণের মিশনে শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আমার প্রতি বিসিবি এবং সিলেক্টর সবাই যেই বিশ্বাসটা রেখেছেন, অবশ্যই চেষ্টা করব যে এই বিশ্বাসটা তাদের একটা ভালো ফিডব্যাক দিতে। বাট যেটা আমার কাছে মনে হয় যে যেটা আগে ঘটে গেছে, নতুন একটা সিরিজ যদি অপরচুনিটি পাই ভালো করার চেষ্টা করব। সাদা পোশাকে অভিষেকের জার্সি নিউজিল্যান্ডেই চাপিয়েছিলেন শান্ত। ক্যারিয়ারের কঠিন সময়ে আরেকবার তাসমান সাগরের দেশে গেছেন। প্রমাণের চ্যালেঞ্জে নিউজিল্যান্ডই হতে পারে নতুন শুরু। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আহমেদাবাদে ডে নাইট টেস্টে ভারতীয় স্পিনে নাকাল ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন আশ্বিনের নৈপুণ্যে মাত্র 112 রানে অল আউট রুটের দল। মোতেরা স্টেডিয়ামের অভিষেকে টস জিতে ব্যাটিংয়ে নেমে 50 ওভারও টিকতে পারেনি সফরকারীরা। শূন্যতে ফিরে দলকে চাপে ফেলেন ডম সিবলি ও জনি বেয়ারেস্টো। এক প্রান্ত আগলে 50 তুলেছেন জ্যাক ক্রলি, তার প্রতিরোধে থামে 53 রানে। বাকিদের মধ্যে জো রুট, বেন ফোক্স আর জোফরা আর্চারি কেবল 2 অঙ্কে পৌঁছেছেন। অক্ষর প্যাটেলের শিকার 6 উইকেট, আশ্বিন নিয়েছেন 3টি। সামাজিক ও ধর্মীয় রীতি মেনে আইন অনুযায়ী তামিমাকে বিয়ে করেছেন দাবি নাসির হোসেনের। তামিমার সাবেক স্বামী রাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। রাকিবের অভিযোগ ছিল তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা সুলতানা। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তবে গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত খবর অসত্য এবং বানোয়াট বলছেন নাসির। তিনি জানান, এমন পরিস্থিতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি তার পরিবারকে বিব্রত করছে। রাকিবকে আইন মেনে তালাক দেওয়ার কাগজপত্র আইনজীবীর মাধ্যমে তুলে ধরেন নাসির এবং তার স্ত্রী। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ওর বয়স 6 বছর পর্যন্ত। কাছে শুধু আমি একটাই কথা বলবো যে এসব আমরা সবাইকে জানিয়ে এবং ফুল শিরোপা জিতে প্রত্যাবর্তন রাঙালেন সিদ্দিকুর রহমান। পঞ্চম প্রফেশনাল আসরের মাধ্যমে করোনার বাধা টপকে গলফ ফিরেছে কোর্সে। পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আর্মি গলফ কোর্সে শেষ হয়েছে 3 রাউন্ডের প্রতিযোগিতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় 1 বছর পর গলফের সবুজ আঙিনায় ফিরলেন সিদ্দিকুর জামাল আকবররা। ক্রিকেট ফুটবল শুরু হয়েছে আগেই মাঠে ফিরতে না পারার হতাশা ছিল। করোনা মহামারীতে বন্ধ থাকার পর পঞ্চম প্রফেশনাল গলফ টুর্নামেন্ট দিয়েই প্রত্যাবর্তন দেশের গলফারদের। 3 রাউন্ডের টুর্নামেন্টে প্রথম দিন পারের চেয়ে 1 শট কম খেলে 2-এ ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেই শীর্ষে উঠলেও চেনা ছন্দে দেখা যায়নি। শেষ দিনে জামাল মোল্লার সাথে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত পারের চেয়ে 5 শট কম খেলে শিরোপা সিদ্দিকুরের। 1 বছর পরে মাঠে এসে এটা খুবই স্বাভাবিক যে একটু অন্যরকম লাগা, বাট তারপর আমি বলবো যে তারপরে 1-2 মানে 1 রাউন্ড প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের পরে মোটামুটি স্বাভাবিকে চলে আসছে। এখনই আমাদের ফিল ভালো হয়ে গেছে, সবাই মোটামুটি ভালো খেলেছে। 1 বছর পরে টুর্নামেন্ট হয়েছে, তো গোরাল লিগ যদি স্টার্ট হয়ে যায় তা আমাদের প্লেয়াররা আবার আগের মতো দেখবেন যে বিদেশে খেলা শুরু করবে আর বিদেশে ভালোও করবে সবাই। মহামারী যুগে পেশাদার গলফারদের সংখ্যা বেড়েছে। অন্যান্য খেলায় ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও সীমিত পর্যায়ে ছোট টুর্নামেন্টও আয়ের উৎস হয়, কিন্তু গলফারদের সেই পথ নেই। আমাদের প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারেনি, একজন প্রায় নিজ নিজ প্রফেশন থেকে অন্য প্রফেশনে যাওয়ার মতো অবস্থা, যার জন্য আজকে যে আমরা টুর্নামেন্টটা করলাম এটা অত্যন্ত একটা মাইলফল বলতে হবে। প্রফেশনাল যারা আছে টুর্নামেন্ট না খেললে কিন্তু তাদের বাসায় বসে থাকতে হয়, তাহলে খেলাধুলা টোটালি বিগিনার টাইপ হয়ে যায়। তো আমরা যত টুর্নামেন্ট খেলতে পারবো তাহলে আমাদের টুর্নামেন্ট ভালো খেলার স্কোর ভালো হবে। সো আমাদের স্কোর ভালো করতে হলে আমাদের টুর্নামেন্ট মাস্ট খেলতে হবে। করোনার টেনশন কাটিয়ে সিদ্দিক জামালদের কোর্সে ফেরাটাই আসরে বড় পাওয়া। আবিদুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বেসেরা রবিনিও জুটিতে এলো সাফল্য। কুমিল্লায় বসুন্ধরা কিংসের কাছে বিধ্বস্ত শেখ রাসেল ক্রীড়াচক্র। অন্যদিকে ঢাকায় বারিধারাকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 5-এ উঠেছে সাইফ স্পোর্টিং। হোম ভেন্যুতে প্রত্যাশা মতো দাপট দেখিয়েছে বসুন্ধরা। ম্যাচের 23 মিনিটে প্রথম গোল করেন রাউল বেসেরা। বিরতির আগে রবিনিও ব্যবধান দ্বিগুণ করেছেন। দ্বিতীয়ার্ধে জোড়া পূর্ণ করেন 2 লাতিন ফরওয়ার্ড। লিগে 11 ম্যাচে সর্বোচ্চ 12 গোল ব্রাজিলিয়ান রবিনিওর। তাতে ওমর জোবেকে টপকে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন তিনি। আর আর্জেন্টাইন বেসেরার পাশে এখন 9 গোল। এই জয়ে 9 পয়েন্টের লিডে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16তে রাতের রিয়াল মাদ্রিদের পরীক্ষা আটলান্টার মাঠে। চোট সমস্যায় একাদশ সাজানোর কঠিন চ্যালেঞ্জ জিদানের সামনে। দলগত সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন রিয়াল কোচ। অন্যদিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে নামবে গার্দিওলার ম্যান সিটি। দুটি ম্যাচই শুরু হবে রাত 2টায়। খেলা আটালান্টার মাঠে ল্যান্ডমার্ক রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে তাদের শততম ম্যাচ। বিশেষ ম্যাচের আগে নেই চিন্তার শেষ। চোট সমস্যা জিদানকে এমন অবস্থানে নিয়ে এসেছে যে কাস্তিলা থেকে খেলোয়াড় নিয়ে কোটা পূরণ করতে হয়েছে। মোটে 12 জন সিনিয়র সদস্য নিয়ে আটালান্টার ডেরা এসেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত 2 মৌসুমে শেষ 16তে থেমেছিল রিয়াল। এবারও থেকে যাচ্ছে সেই শঙ্কা, যদিও লিগের সাম্প্রতিক ফলাফল সাহসী করছে লস ব্লাঙ্কোদের। চোটের কারণে পুরো শক্তির দল পাওয়া যাচ্ছে না। চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে চাই না। আমাদের দল হিসেবে খেলতে হবে, শক্তির জায়গা কাজে লাগাতে হবে। উড়ন্ত ফর্মে ম্যানচেস্টার সিটি এবার ইউরোপ সেরা হতে মরিয়া গার্দিওলার দল। সে পথে বরুশিয়া মনশেনগ্লাডবাখ হতে পারে শক্ত বাধা। অ্যাগুয়েরো ডি ব্রুইনা শূন্যতা শক্তি কিছুটা হলেও কমিয়েছে। টানা 18 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সিটি প্রতিপক্ষের মাঠে সতর্ক। প্রিমিয়ার লিগে যেমন করি, পুরো 90 মিনিট সমান তালে খেলতে চাই। মনশেনগ্লাডবাখের খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি জানা নেই। চোট সমস্যা মাথায় রেখে কৌশল নিতে হবে। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলছে মনশেনগ্লাডবাখ। উপলক্ষ রাঙ্গাতে চাইবে ঘরের মাঠে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এই ছিল খেলার খবরে। এবার আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হলো নতুন উড়োজাহাজ আকাশতরী। সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় উড়োজাহাজটি। এ সময় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, আধুনিক এ উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হবে। দেশের আকাশে পাখা মেলেছে নতুন উড়োজাহাজ আকাশতরী। বাংলাদেশ ও কানাডা সরকারের G2G ভিত্তিতে কেনা 3টি -8 উড়োজাহাজের মধ্যে দ্বিতীয়টি সন্ধ্যায় বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিমানটি গ্রহণ করেন। তিনি জানান, করোনার মধ্যেও বিভিন্ন রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। যাত্রীদের বিমান সেবা বাড়াতে আগামী মার্চে তৃতীয় -8 উড়োজাহাজটি দেশে পৌঁছাবে। আমাদের দেশের বিভিন্ন রুটে আমরা নতুন রুট, আভ্যন্তরীণ রুট, আমাদের যশোর, তারপরে সিলেট চিটাগাং, ঢাকা চিটাগাং, এই রুটে আমরা আরও নতুন দেব। চেন্নাই কুনমিন চালু হবে, সাথে সাথে আমাদের টরন্টো ফ্লাইট আমরা অপারেট করবো বলে জাপান আমাদের, এবং জাপানে অলরেডি সবকিছু ফাইনাল হয়ে রয়েছে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন -8 400 মডেলের উড়োজাহাজে রয়েছে 74টি আসন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে এই বিমানের মধ্যে, এবং অন্যান্য বিমানগুলো আমাদের এই বিমানগুলো 787 ড্রিমলাইনার যেগুলো, ওইগুলো তো সমস্ত সুযোগ সুবিধা আছে। ইভেন আমাদের 9 সিরিয়ালের যে 2টা বিমান, এগুলো 19 ঘন্টা কন্টিনিউয়াস ফ্লাই করতে পারে, যার ফলে আমরা টরন্টো ফ্লাইট অপারেট করার জন্য ওই বিমানগুলো ব্যবহার করতে পারব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ায় উড়োজাহাজের সংখ্যা হলো 20টি। এর মধ্যে 15টি নিজস্ব এবং 5টি লিজ নেয়া। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আসছে বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এক ওয়েবিনারে একথা বলেন তিনি। ব্যবসার পরিবেশ উন্নয়নে করণীয় ঠিক করে তা সরকারকে জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। বাংলাদেশে কয়েক বছর ধরে গড়ে $300 কোটি করে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসছে, যা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক কম। বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকেও বাংলাদেশের অবস্থান 168তম। এই অবস্থার উত্তরণ ও করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ফরেন ইনভেস্টর চেম্বার। এতে অংশ নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব বিশেষায়িত সংস্থাকে এক ছাদের নিচে আনার দাবি জানান। বিদেশি বিনিয়োগকারীরা বেজা, বিডা, হাইটেক পার্ক, বেবজা এরকম বিভিন্ন সংস্থায় যাওয়ার চেয়ে এক জায়গা থেকে সব সেবা পেতে চায়। এ বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া দরকার। বিদেশি বিনিয়োগকারীদের সেবার জন্য বিভিন্ন সরকারি সংস্থায় যেতে হচ্ছে। সব সেবা এক জায়গায় আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর ব্যবস্থা ছাড়া অন্য সব ক্ষেত্রে জটিলতা অনেক কমেছে। কর ব্যবস্থা সহনশীল করতে এর আওতা বাড়ানোর কথাও জানান তিনি। আগামী অর্থবছরে হবে বিনিয়োগ বান্ধব বাজেট। বিদেশি বিনিয়োগের বাধা দূর করতে আমরা কাজ করছি এবং তা অব্যাহত থাকবে। সামনের দিনের সম্ভাবনা এবং করণীয় নির্ধারণে ব্যবসায়ীদের সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। সালমান এফ রহমান আরও জানান, দেশে থাকা সব বৈধ বিদেশি করোনার টিকা পাবেন। করোনার টিকা পেতে তাদেরকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি। Just write to BIDA and tell them that you are interested in শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার তদন্তে পিআইবি এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে জেলা পিবিআই এর বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে যায় দলটি। এ সময় তারা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। পরে কোম্পানিগঞ্জ থানা থেকে মামলার বেশ কিছু আলামত সংগ্রহ করে তারা। তদন্ত দলের প্রধান সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র তুলে আনার আশ্বাস দেন। গত শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করলে তার তদন্ত পিবিআইকে দেয় আদালত। ঘটনাস্থল পরিদর্শন করলাম, আমরা দেখতেছি, আমাদের আরও তথ্য কালেকশন করতেছি। আমরা এখানে ভিডিও ফুটেজ নিব বা আমাদের সবার সাথে কথা বলবো। কথা বলে আমরা এটার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। ইচ্ছামতো বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ। শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িতরা যত বড়ই নেতা হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দলের কর্মীরা কে কোথায় কখন কি করছেন সবাই নজরদারির মধ্যে আছেন। গুটি কয়েক লোক বদনাম করলে দল তার বোঝা নেবে না। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আগামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। খেয়াল খুশি মতো ফ্রি স্টাইল কথা বলা, অরাজনৈতিক বক্তব্য দিয়ে দলের ও সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে, দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন অপরাধের মতো। জাতীয় প্রেস ক্লাবের লেখক, সাংবাদিক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর 2:30টায় এই জানাজা হয়। জানাজায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে সাংবাদিক নেতারা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জাতীয় প্রেস ক্লাব থেকে সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে আরেক দফা জানাজার পর বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল বিকেলে শ্বাসকষ্ট শুরু হলে স্কয়ার হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বয়স হয়েছিল 75 বছর।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের প্রথম জানাজা সেগুনবাগিচার কচিকাচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। ভোর 5:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। খন্দকার ইব্রাহিম খালেদের বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের কোটপাড়া মসজিদে বাদ এশা জানাজা শেষে ব্যাংকপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হন। খন্দকার ইব্রাহিম খালেদ 1998 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। দেশে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি, এগুলো তখনও 4 দশক আগে এত লেখালেখি হতো না, এবং পরে সাহস করে ব্যাংকিং সেক্টরের কথা বলার মতো লোকও ছিল না। খালেদ ভাই তখন কিছু কথাবার্তা বলা শুরু করলেন, এবং সেটা এরশাদের আমলেই। আপনারা ওনার জন্য সকলে দোয়া করবেন। উনি কচিকাচার মেলায় দীর্ঘদিন ছিলেন, দেশে অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন। সবার কাছে দোয়া চাই। মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। জান্তা সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পরও থামছে না আন্দোলন। সকাল থেকে ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেছে সাধারণ মানুষ। এতে অংশ নিয়েছে সংখ্যালঘু খ্রিস্টানরাও। এদিকে মিয়ানমারের সংকট নিরসনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সঙ্গে নিয়ে কূটনৈতিক উদ্যোগ জোরদারের চেষ্টা করছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির মিয়ানমার সফরের পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তার মন্ত্রণালয়ের মুখপাত্র। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছে লাখো মানুষ। রাস্তায় রোগীবাহী অ্যাম্বুলেন্স নয়, কাশ্মীরে ডাল লেকে চলছে রোগী বহনকারী ওয়াটার অ্যাম্বুলেন্স। মূলত করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিতেই চালু করা হয়েছে এই ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস। জম্মু কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে চলছে ওয়াটার অ্যাম্বুলেন্স। আর এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন তারিক আহমেদ পাটলু। বিরূপ আবহাওয়াতেও বন্ধ থাকে না এই সেবা। শ্রীনগরের হাউসবোটের মালিক তারিক। এগুলোর ভাড়া থেকে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে করোনায় পর্যটক কমে গেলে বন্ধ হয়ে যায় তার হাউসবোট ব্যবসা। গত আগস্টে করোনায় আক্রান্ত হন তারিক। সে সময় লেক পার করে হাসপাতালে পৌঁছে দিতে কারোর সহযোগিতা পাননি তিনি। সে ঘটনার পর হাউসবোটগুলোকে রূপান্তর করেন ওয়াটার অ্যাম্বুলেন্সে। यहाँ पे सब लोगों ने सोशल बाइकाट किया था मेरे साथ जब मुझे कोरोना पॉजिटिव आया था, तब जाके করোনা আক্রান্ত হওয়ায় ভয়ে আমার কাছে কেউ আসেনি। এমনকি আমার অবস্থা যখন খারাপ হয় তখনও কেউ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি। সে কারণে আমি এই অ্যাম্বুলেন্স সেবা চালুর চিন্তা করি। शिकारा घाट पे आया तब जाके वहाँ पे जैसे ही मैं घाट पे पहुंचा तो वहाँ पे सारे शिकारे वाले भाग गए। ইন্টারনেট থেকে ওয়াটার অ্যাম্বুলেন্সের নকশা সম্পর্কে ধারণা পান তারিক। দিল্লি ভিত্তিক বেসরকারি সংস্থার অর্থায়নে এই ওয়াটার অ্যাম্বুলেন্স তৈরি করেন তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।